Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. This is me, Shobhan Goswami, educator of Civil Service 247. I taught thousands of students like you past few years, civil service examination and others competitive exam battlefield. Now, my friends, today we will going to discuss about most important topic for our upcoming WBCS Prelims 2025 exam preparation. সো আমি তোমাদের জন্য এখানে প্রত্যেকদিন রাত্রি 9টার সময় তোমরা এবার থেকে পাবে ডিপ কনসেপচুয়াল টক। তো ডিপ কনসেপচুয়াল টক সেশনে আমরা দেখব কমপ্লিট ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের সেভারাল টপিক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রেলিভেন্ট ফর ইউর আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2025। সেরকমই একটা টপিক আজ আমরা আলোচনা করব, সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর মধ্যে রিলেশন কি রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে সম্পর্ক কোথায় রয়েছে, পার্থক্য কোথায় রয়েছে, এবং ফান্ডামেন্টাল রাইটস ও ডিপিএসপিকে তুমি যখন পড়বে তখন কিভাবে পড়বে সেটা আজকে আমরা ক্লাসে বোঝার চেষ্টা করব। শুধু এখানেই নয়, আজকের ক্লাসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে থিমেটিক স্ট্র্যাটেজিতে থিমেটিক ওয়েতে তুমি প্রিপারেশন করবে তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনকে। থিমেটিক ওয়ে মানে যেমন ধরো আজকে আমরা একটা টপিক নিয়েছি যে রিলেশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক কি রয়েছে, এটা আমাদের মেন টপিক। কিন্তু এটা পড়তে গিয়ে আমরা আজকে অনেকগুলো সেভারাল টপিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার টাচ করব, অনেকগুলো আর্টিকেলসকে দেখব, অনেকগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখব, অনেকগুলো ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেখব, যার ফলে তোমার একটা 360 ডিগ্রি প্রিপারেশন কমপ্লিট হবে। তো তুমি যখনই পড়বে কোনো টপিককে তখনই এইভাবে থিম্যাটিক ওয়েতে পড়ার চেষ্টা করবে, কেমন? তো আজকে যেটা আমরা দেখব ক্লাসে, আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে যে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অতএব ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে রিলেশন কি রয়েছে, বোঝাতে পারলাম না? তো ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস আজকে আমাদের মেন টপিক। এর সঙ্গে থিমেটিক স্ট্র্যাটেজিতে আজকে আমরা পড়ব 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আজকে আমরা পড়ব 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝাতে পারলাম? আজকে আমরা জানবো ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে পড়তে গেলে চম্পকাম ডোরায়রাজন মামলা, আজকে আমরা দেখব গোলকনাথ কেস, আজকে আমরা দেখব স্যার মিনার্ভা মিলস কেস। বোঝাতে পারলাম না? তো এন্টায়ার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দ্যাট ইজ রেলিভেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক আজকে আমরা কমপ্লিট 360 ডিগ্রি কভারেজ নেব। এবং তোমরা যখনই পড়বে আমার রিকোয়েস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে, তখনই একটা টপিককে কেন্দ্র করে তার সঙ্গে কানেক্টেড সেভারাল টপিককে এক জায়গায় করে পড়তে শেখো, কেমন একজন? তো আজকের ক্লাসের শুরুতে আজকে আমরা দেখে নেব যে কি পড়বো আমরা স্যার। আলোচ্য বিষয় সেটা হলো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে পার্থক্য কোথায় রয়েছে, এদের মধ্যে সম্পর্ক কি রয়েছে এবং এদের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে, কনফ্লিক্ট কোথায় রয়েছে, গুরুত্বপূর্ণ মামলা যেমন আমি তোমাদের বললাম গোলকনাথ কেস, আমি তোমাদের বললাম মিনার্ভা মিল কেস, আমি তোমাদের বললাম চম্পকাম ডোরায়রাজন কেস। তো আমরা এন্টায়ার দেখব এবং বর্তমান আইনি স্ট্যাটাস কি রয়েছে। মিনার্ভা মিলস কেসে কিভাবে সুপ্রিম কোর্ট বলে যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে তোমাকে সবসময় সামঞ্জস্য বা হারমোনি মেনটেন করতে হবে, তোমাকে মানে পার্লামেন্ট অফ ইন্ডিয়াকে। তো এন্টায়ার স্টোরি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা কি দেখব তা আমরা দেখলাম, বুলেট পয়েন্ট করে খাতায় নোট তৈরি করে নাও। তোমাদের জন্য এইভাবে প্রেজেন্টেশন রেডি করার আমার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে কিভাবে কিভাবে নোট তৈরি করতে হয়, কিভাবে সেলফ মেড নোট তৈরি করতে হয় দেখে নাও। এইভাবে পয়েন্ট আউট করে তৈরি করে নেবে। ক্লাসের শেষে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লাসের শেষে আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা একটুখানি সেখান থেকে মনে করলে ডাউনলোড করে নিতে পারবে, কেমন একদম? দেখো, তাহলে আজকে যেটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হলো যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে সম্পর্ক কি, রিলেশন কি। তো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল রাইটস কোথায় লেখা রয়েছে স্যার? ফান্ডামেন্টাল রাইটস লেখা রয়েছে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ডিপিএসপি লেখা রয়েছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন।
তো পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস তুমি দেখতে পাবে আর্টিকেল 12 টু আর্টিকেল 35। ওকে স্যার। আর ডিপিএসপি দেখতে পাবে তুমি আর্টিকেল 36 টু আর্টিকেল 51। বোঝাতে পারলাম না পারলাম না? তো যদি তুমি নেচার দেখো তাহলে নেচারের দিক থেকে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মূলত নেতিবাচক রাইট। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে রাষ্ট্রকে বিরত রাখে কিছু করতে, সেগুলো তোমার ফান্ডামেন্টাল রাইটস মানে। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন আমরা পরবর্তী ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাসে দেখব। তবুও এক কথায় বুঝে নাও, ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর ভেরি বেসিক রাইটস which are guaranteed by the constitution and enforceable by the court against the state। তো স্টেটের এগেনস্টে যে সমস্ত অধিকার তুমি ভোগ করো, যেগুলো কনস্টিটিউশন দ্বারা গ্রান্টেড এবং এনফোর্সেবল বাই কোর্ট, মানে রাষ্ট্র যদি তোমার মৌলিক অধিকারের লঙ্ঘন করে তাহলে তুমি সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারো আন্ডার আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 অনুসারে। সেগুলো আমরা রিট পিটিশনের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার পরে দেখব। আর স্যার ডিপিএসপি হলো ইতিবাচক। বোঝাতে পারলাম না পারলাম না? ডিপিএসপি হলো স্যার রাষ্ট্রকে নির্দেশ দেয় যে ডু সামথিং, ডু সামথিং কাদের জন্য? ডু সামথিং ফর ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণ কর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিবাচক ডাইরেকশন দেয়। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সাম ডাইরেকশন টু দ্য স্টেট বাই দ্য কনস্টিটিউশন, যে ডিয়ার স্টেট তুমি জনকল্যাণ করার জন্য, ওয়েলফেয়ার করার জন্য রাষ্ট্রকে যে নির্দেশগুলো দেওয়া রয়েছে সেটা হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্যাট ইজ ডিসক্রাইব আর্টিকেল 36 টু 51 পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ফান্ডামেন্টাল রাইটস কি বেসিক ধারণা পাওয়া গেল। ফান্ডামেন্টাল রাইটস কোথায় রয়েছে? পার্ট 3 তে। ডিপিএসপি কোথায় রয়েছে? পার্ট 4 এ। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কনস্টিটিউশন মেকার্স যারা, তারা পার্ট 3 পরে পার্ট 4 কেন ডিপিএসপি লিখলো? এখানে ডিপিএসপি না লিখে অন্য কিছু লিখতে পারতো, এখানে কেন্দ্র রাজ্য সম্পর্ক লিখে দিতে পারতো, কিন্তু তা করেনি। মানে পার্ট 3 পর পার্ট 4 লেখার একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? দেখো শোনো। 1947-এ যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন 1947-এ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর সংবিধান সবার সামনে সব থেকে দায়িত্ব ছিল যে ভারতবর্ষের নাগরিককে পলিটিক্যাল লিবার্টি দিতে হবে, রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে। তো রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে ইনপুট করা হয় কোথায়? ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আর ডিপিএসপি কি? ডিপিএসপি হচ্ছে যে সমস্ত অধিকার টিল 1950 অবধি দেওয়া সম্ভব হয়েছে বা সংবিধান তৈরি করা অবধি সম্ভব হয়েছে, সেগুলোকে পার্ট 3 তে দেওয়া হয়েছে। যেগুলো দেওয়া তখন সম্ভব হয়নি সেগুলো পার্ট 4 এ আর্টিকেল 36 টু 51 এর মধ্যে দেওয়া হয়েছে। এবং স্টেটকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে ডিয়ার স্টেট, মানে তুমি যখন আর্টিকেল 37 পড়বে, আর্টিকেল 37-এ দেখতে পাবে যে স্টেটকে কমপ্লিট ডাইরেকশন দেওয়া হচ্ছে, ডিয়ার স্টেট হোয়েন ইউ পাসিং ল, তুমি যখনই ল তৈরি করবে তোমার লয়ের মূল উদ্দেশ্য হবে জনকল্যাণ করা। বোঝাতে পারলাম না পারলাম না? কারণ ইন্ডিয়া হলো ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণ করা। এবং তুমি যখনই ল তৈরি করবে তখনই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সঙ্গে, তখন তুমি ডিপিএসপির সঙ্গে সামঞ্জস্য রেখে ল তৈরি করবে। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম? যেমন আর্টিকেল 41 প্রথমে ডিপিএসপিতে ছিল, পরবর্তীকালে সেটাকে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 21 ক্যাপিটাল লেটার এ তে স্থান দেওয়া হয়। বোঝাতে পারলাম না পারলাম না? তো এখন 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটা শিশুকে অবৈতনিক কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। ফ্রি কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা 6 to 14 ইয়ার চাইল্ডদের করা হয়েছে কোথায়? ফান্ডামেন্টাল রাইটসে। এটা আগে কোথায় বলা ছিল? এটা আগে ডিপিএসপিতে বলা ছিল। তো যেগুলো দেওয়া সম্ভব হয়েছিল অ্যাট দ্যাট টাইম হোয়েন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো ফান্ডামেন্টাল রাইটসে দেওয়া রয়েছে, সেগুলো জাস্টিসিয়েবল বাই কোর্ট। কিন্তু তখন যেগুলো দেওয়া সম্ভব হয়নি সেগুলো পরবর্তীকালে পার্ট 4-এ ডিপিএসপিতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ডিয়ার স্টেট হোয়েন ইউ মেকিং ল দেন ইউ অলওয়েজ ফলো, মাস্ট বি ফলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তুমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে ল তৈরি করবে। আজকের কনসেপচুয়াল টক ক্লাস আজকে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। বোঝাতে পারলাম না পারলাম না? এবং প্রচুর এমসিকিউ হবে।
এইভাবেই পিডিএফ এর নোটস তোমরা পেয়ে যাবে কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্লাসের শেষে আমি লিংক দেব, সেখানে সরাসরি ভিজিট করে তোমরা কিন্তু নোটস ডাউনলোড করে নিতে পারবে। কেমন? পিডিএফটা বোঝাতে পারলাম? এবার যদি আমরা দেখি যে বলবৎযোগ্য, তো আদালত কর্তৃক জাস্টিসিয়েবল একদম। আমি প্রথমেই বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল বাই দ্য কোর্ট। তো তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়, তুমি সরাসরি কোর্টে যেতে পারবে, একদম কোনো অসুবিধা নেই। আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট এবং 226 অনুসারে তুমি হাইকোর্টে অ্যাপিল করতে পারবে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটসের উদ্দেশ্য কি? রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বোঝাতে পারলাম না পারলাম না? তো রাজনৈতিক গণতন্ত্র, তোমাকে পলিটিক্যাল লিবার্টি দেওয়া। আর ডিপিএসপির উদ্দেশ্য হলো সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বোঝাতে পারলাম না পারলাম না? তো তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় কোশ্চেন আসে যে ফান্ডামেন্টাল রাইটস আর পলিটিক্যাল রাইটস, ইয়েস, 100% ক্যাপিটাল লেটারে উত্তর দেবে ইয়েস, ইটস আ পলিটিক্যাল রাইটস। তো সোশ্যাল এবং ইকোনমিক্যাল রাইটস কোথায় রয়েছে? ডিপিএসপি পার্ট 4-এ রয়েছে। পার্ট 3 স্যার পলিটিক্যাল রাইটস, পার্ট 4 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা দেখবো স্যার সোশ্যাল এবং ইকোনমিক্যাল রাইটস, যেগুলো 1947 থেকে 1949 কনস্টিটিউশন তৈরি করা অবধি দেওয়া সম্ভব হয়েছিল, সেগুলো সবই পার্ট 3-তে দেওয়া রয়েছে। তখন যেগুলো দেওয়া সম্ভব হয়নি সেগুলো আজকে পার্ট 4-এ দেওয়া রয়েছে, এবং বলা হয়েছে ডিয়ার স্টেট, হোয়েন ইউ মেকিং ল, হোয়েন ইউ পাসিং ল, তোমার ল তৈরির মূল উদ্দেশ্যই হবে জনকল্যাণ, ওয়েলফেয়ার, এবং তুমি অলওয়েজ ডিপিএসপির সঙ্গে সামঞ্জস্য রেখে ল তৈরি করবে। যেমন আমরা দেখলাম আর্টিকেল 21 ক্যাপিটাল লেটার এ, দ্যাট ইজ ইনক্লুড আন্ডার ফান্ডামেন্টাল রাইটস। কেমন? তো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দেওয়া হয় ডিপিএসপির 41 আর্টিকেল থেকে। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো এটাকে পলিটিক্যাল রাইটস হিসাবে দেওয়া হয়। নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যার যে সম্পর্ক কোথায় রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে, সম্পর্ক কোথায় রয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটসেরও লক্ষ্য হলো কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা, ওয়েলফেয়ার স্টেট তৈরি করা। কারণ কনস্টিটিউশনের প্রিয়াম্বেল যদি তুমি দেখো, দেখো এটাই হলো থিমেটিক স্ট্র্যাটেজি। আমি পড়ছি ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপির মধ্যে রিলেশন, কিন্তু আমি এখান থেকে চলে যাব প্রিয়াম্বেলে। প্রিয়াম্বেলে কি বলা রয়েছে? যে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। তো এগুলোর মূল লক্ষ্য কি? ওয়েলফেয়ার করা, জনকল্যাণ করা। তো দুটোরই মূল লক্ষ্য হলো ওয়েলফেয়ার স্টেট। তুমি ডিপিএসপি যখন পড়বে তখন বড় করে দেখবে লেখা রয়েছে ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র। এটার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতাকে এবং ডিপিএসপির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়কে প্রতিষ্ঠা করা হয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না? সুপ্রিম কোর্ট মিনার্ভা মিলস মামলা 1980-তে বলেছে যে সংবিধানের বিবেক হলো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি। বোঝাতে পারলাম না পারলাম না? দ্য কনসিয়েন্স অফ কনস্টিটিউশন, সংবিধানের বিবেক। তো পরীক্ষায় যদি তোমার এমসিকিউ আসে তুমি কিন্তু এখান থেকে সলভ করতে পারবে। বুলেট পয়েন্টে বড় করে মার্ক করে নাও। এইভাবে নোট তৈরি করতে হয়। শোনো, আমার যেটা এজেন্ডা সেটা হচ্ছে শুধু পড়ানো নয়। এতক্ষণে যারা ক্লাস ছেড়ে চলে গেছে তাদের কথা বলতে পারবো না, যারা এখনো পর্যন্ত ক্লাসে রয়েছো বা ক্লাসটা দেখছো, যাদের প্রকৃত ইচ্ছা রয়েছে জীবনে কিছু করার, তো জীবনে কিছু করতে গেলে, সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করতে গেলে সাবজেক্টকে ভালোভাবে বুঝতে হবে, বোঝার সঙ্গে সঙ্গে প্রপার নোট তৈরি করা জানতে হবে। কারণ পরীক্ষায় রিভিশনের সময় এই নোটই তোমার একমাত্র হাতিয়ার হবে। বুঝাতে পারলাম না পারলাম না? তো বুলেট পয়েন্ট করে কিভাবে নোটসকে পয়েন্ট আউট করে তৈরি করতে হয় দেখে নাও। এইভাবে খাতায় যখন ক্লাস দেখবে নিজের হ্যান্ড রিটেন নোট তৈরি করবে। যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। কোট করে নেবে এফআর অ্যান্ড ডিপিএসপি হলো সংবিধানের আত্মা। দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কে বলেছে? ডক্টর B.R. আম্বেদকর। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ। তো এমসিকিউ স্যার ঝুড়ি একদম। আমি এমসিকিউ করাতে আসিনি, আমি এমসিকিউ তোমাদের অটোমেটিক হবে। আমি তোমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি দিতে এসেছি। ডিপ কনসেপচুয়াল টকে বুঝে নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস, that is described part 3 of the Indian Constitution, and directive principle of state policy, that is described part 4 of the Indian Constitution. ওকে স্যার। নেক্সট, এইবার আমরা বোঝার চেষ্টা করব যে জেনারেল রুল কি ফান্ডামেন্টাল রাইটস। স্যার আপনি আমাদের বললেন যে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল বাই দ্য কোর্ট, ডিপিএসপি আর নট জাস্টিসিয়েবল বাই দ্য কোর্ট। হ্যাঁ, কোর্ট দ্বারা স্যার জাস্টিসিয়েবল নয়।
তাহলে আমরা যদি দেখি, তাহলে যদি আমরা বোঝার চেষ্টা করি যে স্যার ওজন কার বেশি, পাল্লা কার ভারী, তো পাল্লা যদি আমরা বোঝার চেষ্টা করি যে ডিপিএসপির ভারী না পাল্লা স্যার ফান্ডামেন্টাল রাইটসের ভারী, তো জেনারেলি দেখতে গেলে স্যার ডিপিএসপির ওপরে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। সেটা আমরা 1980-র মিনার্ভা মিলস মামলার রায় আসার আগে পর্যন্ত দেখব। কিরকম? দেখো, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস সে সঙ্গে যখনই ডিপিএসপির কনফ্লিক্ট হবে বা যখনই কনফ্লিক্ট হয়েছে, তখন অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটস স্যার ডিপিএসপির থেকে ওপরে রয়েছে। বোঝাতে পারলাম না? তো বিষয় হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো যে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি থেকে ওপরে ছিল? সেটা আমরা বুঝবো মাল্টিপল সুপ্রিম কোর্ট জাজমেন্ট এবং সেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যানালিসিস করার মধ্যে দিয়ে। কেন কেন কারণ স্যার সুপ্রিম কোর্ট হলো সুপ্রিম ইন্টারপ্রেটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট হলো স্যার কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি, এফআর ভার্সেস ডিপিএসপি। বোঝাতে পারলাম না? মানে স্পাইডারম্যান বেশি ক্ষমতাশালী না স্যার সুপারম্যান বেশি স্যার পাওয়ারফুল? বোঝাতে পারলাম তো? আমি জানি না স্পাইডারম্যান সুপারম্যান, তোমরা দেখো আমি দেখি না। তো বিষয় হচ্ছে যে এরকম যদি বিষয় আসে যে কে বেশি পাওয়ারফুল, তাহলে বুঝতে গেলে আমাদের দেখতে হবে অন দ্য আইজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের চোখ দিয়ে। তো সুপ্রিম কোর্ট কি বলছে আমরা বোঝার জন্য একটা মামলা দেখব, সেটা হচ্ছে স্যার চম্পকরা চম্পকাম ডোরাইরাজান মামলা 1951। তো চম্পকাম ডোরাইরাজান মাদ্রাসের একজন স্যার লেডি, তিনি স্যার কলেজে, মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপিল করেছিলেন এবং সেখানে মাদ্রাস গভর্নমেন্ট দেখা যায় যে রিজার্ভেশন দেয়, সংরক্ষণ দেয়। বোঝাতে পারলাম না? তো সংরক্ষণ যখন দেওয়া হয়, তখন চম্পকাম ডোরাইরাজান কোর্টে মামলা করে যে মাই লর্ড, এখনই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর করা হয়েছে, মানে 1951 সালের ঘটনা, 26 জানুয়ারি 1950 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর হয়। তো সবে মাত্র কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কার্যকর করা হয়েছে এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফান্ডামেন্টাল রাইটসে বলা হয়েছে আর্টিকেল 14, আর্টিকেল 15, সেখানে বলা হয়েছে যে ডিসক্রিমিনেশন করা যাবে না, সমতার অধিকার রয়েছে। কিন্তু সরকার দেখা যাচ্ছে যে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ বা রিজার্ভেশনের ব্যবস্থা করেছে। তাহলে কি হবে স্যার? তাহলে চম্পকাম ডোরাইরাজন বলে যে আমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হচ্ছে। তো ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশনের গ্রাউন্ডে যখন কোর্টে মামলা করা হয়, তখন কোর্ট বলে যে একদম মৌলিক অধিকারের প্রাধান্য সবার আগে থাকবে, ডিপিএসপির ওপরে ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব থাকবে। তুমি ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে বুঝাতে পারলাম, তুমি কখনোই নাগরিকের মৌলিক অধিকারকে লঙ্ঘন করতে পারো না। কবে বলে সুপ্রিম কোর্ট? 1951 সালে বলে। কোন মামলায় বলে? চম্পকাম ডোরাইরাজন মামলায় বলে। চম্পকাম ডোরাইরাজন মামলা কেন করা হয়? সংরক্ষণ দেওয়া হয়েছিল মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য, কিন্তু তার কিছুদিন আগে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর হয় এবং সেখানে বলা হয় যে নো ডিসক্রিমিনেশন। বোঝাতে পারলাম না? তো ডিসক্রিমিনেশন করা হয়। তো সেক্ষেত্রে প্রথম মামলা 1951 চম্পকাম ডোরাইরাজন, সুপ্রিম কোর্ট বলে যে ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস এর থেকে কম পাওয়ারফুল, ফান্ডামেন্টাল রাইটস ইজ মোর পাওয়ারফুল দ্যান ডিপিএসপি। বেশ, তার ফলে কি হয়? তার ফলস্বরূপ সরকার ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করে। দেখো, আমরা পড়ছি ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু এবার আমরা টাচ করলাম কি? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এটাকে বলে থিম্যাটিক স্ট্র্যাটেজি। একটাকে একটা যে কোনো বিষয়কে কেন্দ্র করে নাও, তার আশেপাশে যতগুলো সেভারাল টপিক রয়েছে সবগুলো একসঙ্গে কানেকশন করে পড়ো, তবে তোমার স্যার কানেক্টিভিটি তৈরি হবে, কনসেপচুয়াল ক্লিয়ারিটি তৈরি হবে। বুঝতে পারলাম? তো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয় এবং সেখানে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 15(4) অ্যাড করা হয়, যেখানে বলা হয় যে এবার থেকে এডুকেশনাল ইনস্টিটিউশনে সংরক্ষণ দেওয়া হবে, রিজার্ভেশন দেওয়া হবে। তো ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 15 সাবক্লজ 4-এ অ্যাড করা হয়, তারপর রিজার্ভেশন দেওয়া হয়। কিন্তু যতক্ষণ অ্যাড করা ছিল না ততক্ষণ রিজার্ভেশন দিতে পারবে না। কে বলেছিল? কোর্ট। এবং এবং ফার্স্ট 1951 চম্পকাম ডোরাইরাজন মামলায় ফান্ডামেন্টাল রাইটস এর ডিপিএসপির থেকে কিন্তু জিতে যায় একদম। নেক্সট মামলা হয় গোলকনাথ মামলা 1967, এবং এর পরেও অনেকগুলো মামলা হয়, শঙ্করী প্রসাদ মামলা, সজ্জন সিং মামলা। সেগুলো আমরা পরবর্তীকালে যখন সেপারেট সুপ্রিম কোর্ট জাজমেন্ট পড়বো তখন আমরা দেখব, অথবা বেসিক স্ট্রাকচার
ডক্ট্রাইন বা বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট ডিপ কনসেপচুয়াল টকে যখন আমরা নেব, তখন 1950 থেকে শুরু করে এন্টায়ার সুপ্রিম কোর্ট জাজমেন্ট আমরা স্যার দেখব রিলেটেড টু দিস ম্যাটার। তো গোলকনাথ মামলার মূল কথা কি ছিল? গোলকনাথ মামলা 1967, ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট তখন ক্ষমতায় রয়েছে। তো ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট চাইছিল যে সেই সময় ভূমি সংস্কার করতে, ল্যান্ড রিফর্ম করতে, বুঝতে পারলাম? তো ল্যান্ড রিফর্ম করার জন্য কি হয় না, গোলকনাথ মামলায় গোলকনাথের পরিবারের যে জমি ছিল সেই অতিরিক্ত জমি সরকার স্যার বাজেয়াপ্ত করে। তো তার জন্য গোলকনাথ কি করে স্যার, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে বলে, মাই লর্ড, আমার আর্টিকেল 19 রাইট টু প্রপার্টি, তখন ছিল রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি রয়েছে, এবং এবং আমার আর্টিকেল 31 কম্পালসারি প্রপার্টি রাইট রয়েছে। তো সেক্ষেত্রে আমার দুটো আর্টিকেলের ভায়োলেশন হচ্ছে, বুঝতে পারলাম, ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হচ্ছে। অ্যানাদার সুপ্রিম কোর্ট বলে যে ওকে, নো প্রবলেম, ডিয়ার পার্লামেন্ট, তুমি কোনো মতেই ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করার জন্য, মানে ভূমি সংস্কার কেন দরকার, জনকল্যাণের জন্য দরকার, যাতে রিসোর্স রিসোর্স এক জায়গায় কনসেন্ট্রেট না হয়, কেন্দ্রীকরণ না হয় ক্ষমতা সম্পদের। তো জনকল্যাণের জন্য দরকার হলেও ডিয়ার পার্লামেন্ট তুমি কি করতে পারবে না, তুমি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করতে পারবে না। ওকে স্যার, তো এরকম সিচুয়েশন হয়। তারপরে তারপরে যদি তোমরা দেখো, এইবার যখন গোলকনাথ মামলার রায় 1967-এ আসে, তখন ম্যাডাম ইন্দিরা গান্ধী দেখে যে না, এইভাবে হবে না। এই রায়কে তখন ম্যাডাম ইন্দিরা গান্ধী অ্যাকচুয়াল রিয়াক্ট করেনি, রেসপন্ড করেছিল কবে, 1971-এ। ওই জন্য আমি কেন, এটা সত্যি কথা যে জীবনে অনেক সময় তোমাদের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটবে, কিন্তু সেই ঘটনাগুলো তাৎক্ষণিক রিয়াকশন না দিয়ে পরবর্তীকালে রেসপন্ড করা ভালো। তো ম্যাডাম ইন্দিরা গান্ধী 1967-এ গোলকনাথ মামলায় বলা হয় যে ডিয়ার পার্লামেন্ট, তুমি জনকল্যাণী করো আর যাই করো, ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করতে পারবে না। তখন পার্লামেন্ট রেসপন্স করেনি, পার্লামেন্ট রেসপন্স করে 1971-এ বাই পাসিং 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। 25তম সংবিধান সংশোধন করে এবং ম্যাডাম ইন্দিরা গান্ধী আর্টিকেল 31 সেখানে যোগ করে দেয় আর্টিকেল 31C। আর্টিকেল 31কে তো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে রিপিল করা হয়, 31A 31B অ্যাড করা হয়েছিল ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে, মনে রাখবে। বলছি, কনফিউজড হবে না, প্রিলিমসের জন্য খাতায় নোট তৈরি করে নাও। আর্টিকেল 31A, আর্টিকেল 31 ক্যাপিটাল লেটার বি, দ্যাট ইজ অ্যাডেড বাই দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, বাট আর্টিকেল 31C, দ্যাট ইজ অ্যাডেড বাই দ্য 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। তো 31C-তে কি বলা হয় দেখো, 31C-তে বলা হচ্ছিল যে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 39 খ এবং আর্টিকেল 39 গ, বোঝাতে পারলাম, এই দুটো ধারাকে যদি গভর্নমেন্ট বাস্তবায়িত করতে চায়, এবং বাস্তবায়িত করতে গেলে যদি দেখা যায় যে মৌলিক অধিকারের আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটির ভায়োলেশন হচ্ছে, অথবা আর্টিকেল 19-এ রাইট টু ফ্রিডম তোমার ভায়োলেশন হচ্ছে, হয় হোক, কনগ্রাচুলেশনস মাই ডিয়ার সিটিজেন, তুমি এই যুক্তিতে আদালতে যেতে পারবে না। বোঝাতে পারলাম না, পারলাম না? তো বুঝতে গেলে সবার আগে আমাদের জানতে হবে স্যার, ডিপিএসপি আর্টিকেল 39 খ, 39 খ এবং ডিপিএসপি 39 গয়ে কি বলা হচ্ছে। তো ডিপিএসপি 39 খ যেখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস, রাষ্ট্রের সম্পদগুলি যাতে জনগণের সাধারণ কল্যাণের জন্য সর্বোত্তম উপায়ে বন্টিত করা হয়, এবং 39 গ বলা হচ্ছে যাতে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ করা যায়, মানে সম্পদের যেন কেন্দ্রীভবন না ঘটে, তার যেন প্রিভেনশন করা যায়, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ করা যায়। বোঝাতে পারলাম? তো এই দুটো আর্টিকেল রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই দুটো আর্টিকেলকে বাস্তবায়িত করতে গেলে যদি ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14 এবং ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19, রাইট টু ইকুয়ালিটি ও রাইট টু ফ্রিডম, এর যদি ভায়োলেশন হয়, তো হোক, নো প্রবলেম, তুমি কোর্টে যেতে পারবে না। এটা হলো দ্য ক্রাক্স অফ আর্টিকেল 31C, যেটা অ্যাড করা হয় 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 ম্যাডাম ইন্দিরা গান্ধীর আমলে।
বোঝাতে পারলাম না। যদি ক্লাসটা পুরো দেখো, আমি আশা করছি কনস্টিটিউশনের সেভারাল টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। যে জায়গাগুলো ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা কুয়াশা লাগে না, সেগুলো স্বচ্ছভাবে দেখতে পাবে। বোঝাতে পারলাম না। ক্লিয়ার না একদম। হ্যাঁ স্যার। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, তাহলে আমরা পরের স্লাইডে যাওয়ার আগে আগের স্লাইডটার একটা কুইক রিক্যাপ দিয়ে দিই, তোমাদের আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে স্যার আর্টিকেল 31C। আমরা কি দেখলাম? আর্টিকেল 31C, যেটা অ্যাড করা হয় অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 25তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং যেখানে বলা হয় ডিপিএসপির আর্টিকেল 39 খ এবং 39 গ, এই দুটো ধারাকে কার্যকর করতে গেলে যদি ফান্ডামেন্টাল রাইটসের ধারা 14 এবং ধারা 19-এর ভায়োলেশন হয়, নো প্রবলেম, কনগ্রাচুলেশনস ডিয়ার সিটিজেন, তুমি কোর্টে যেতে পারবে না। যা বাবা। হ্যাঁ স্যার। বলা হয় কবে? স্যার 1971-এ। কে বলে স্যার? ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট। ওকে। 42তম সংবিধান সংশোধন পাশ করা হয়, তখন আমাদের দেশে স্যার জরুরি অবস্থা চলছে, একদম এমার্জেন্সি পিরিয়ড, 1976। তখনও ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট রয়েছে। 42তম সংবিধান সংশোধন নিজে থেকেই একটা হিউজ টপিক। এটাকে সার্কাস্টিকলি বলা হয় মিনি কনস্টিটিউশন, কারণ প্রথম এত বড় সংবিধান সংশোধন হয়েছিল প্রথমবার এবং শেষবারের জন্য। তো 42তম সংবিধান সংশোধনে ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট আর এক স্টেপ এগিয়ে যায়। আর এক স্টেপ এগিয়ে গিয়ে বলে যে এবার থেকে 1976-এর মাধ্যমে বলা হয় যে শুধুমাত্র 39 খ এবং 39 গ নয়, যতগুলো ডিপিএসপি রয়েছে পার্ট 4, সংবিধানের চতুর্থ অংশে পার্ট 4-এ আর্টিকেল 36 টু 51, যতগুলো ডিপিএসপি রয়েছে, বোঝাতে পারলাম না, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, তো হোক, কনগ্রাচুলেশনস, তুমি কোর্টে যেতে পারবে না। নাও, তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 31C অ্যাড করা হয়, হ্যাঁ স্যার। 31Cর স্কোপ পরবর্তীকালে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বাড়ানো হয়? তাহলে স্কোপ বাড়ানো হয় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। 25th বলা হচ্ছিল শুধুমাত্র 39 খ এবং 39 গ, এই দুটোকে ইমপ্লিমেন্ট করতে গেলে। বোঝাতে পারলাম? একটা হলো কি প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, আর একটা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস। এই দুটোকে ইমপ্লিমেন্ট করতে গেলে আর্টিকেল 14 এবং 19-এর ভায়োলেশন হলে কিছু করার ছিল না। 42তম সংবিধান সংশোধনে এসে বলা হয় যে যতগুলো ডিপিএসপি রয়েছে আর্টিকেল 36 টু 51, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলেও যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, হয় হোক, কনগ্রাচুলেশন সিটিজেন, তোমার কোর্টে যাওয়ার অধিকার নেই। এই অংশটাকে পরবর্তীকালে যে বর্ধিত অংশটা রয়েছে, এটাকে বাতিল করে দেয়, নাল অ্যান্ড ভয়েড করে দেয় সুপ্রিম কোর্ট পরবর্তীকালে 1980-র মিনার্ভা মিলস মামলায়। সুপ্রিম কোর্ট মিনার্ভা মিলস মামলায় বলে যে দেখো বেটা, এ জিনিস হবে না। মানে মানে মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট বলে যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে পার্লামেন্টকে ব্যালেন্স বজায় রাখতে হবে, পার্লামেন্টকে হারমোনি বজায় রাখতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে, সামঞ্জস্য বজায় রাখতে হবে। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি বোথ আর বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। না, হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার? গোটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তন্ন তন্ন করে খুঁজে ফেললেও কোথাও ওয়ার্ডটা দেখতে পাবে না বেসিক স্ট্রাকচার। এই ওয়ার্ডটার রিভলিউশন হয় 1976, দ্য ল্যান্ডমার্ক কেস, কেশবানন্দ ভারতী মামলায়। এবং কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি আর বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য ফ্যাব্রিক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং মিনার্ভা মিলস মামলা 1980-তে, 1976-এর পরে আসি, হ্যাঁ স্যার, কঠিন কথা বললেন, একদম 76-এর পরে আসি। তো 76-এর পরে 80-তে যখন মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট বলে যে একদম ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি আর দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো পার্লামেন্টকে সবসময় ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, ব্যালেন্স বজায় রাখতে হবে। এবং সুপ্রিম কোর্ট 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31Cর যে বর্ধিত অংশটি, মানে যেখানে বলা হয় এবার থেকে অল ডিপিএসপি, সেই অল ডিপিএসপির ধারাটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়, বাতিল করে দেয়। বোঝাতে পারলাম না। তো বর্তমান অবস্থান কি? বর্তমান অবস্থান শুধুমাত্র আর্টিকেল 31C বহাল রয়েছে, যে আর্টিকেল 39 কে ইমপ্লিমেন্ট করতে গেলে 39B এবং আর্টিকেল 39C কে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তবে 14 এবং 19-এর ভায়োলেশন হলে কোনো অসুবিধা নেই। শুধু এইটা এখন বর্তমানে কার্যকরী রয়েছে, যে অল ডিপিএসপি করে দেওয়া হয় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে,
সেটাকে মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড বা স্ট্রাক ডাউন ডিক্লেয়ার করে। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। তো আমি তোমাদের পরের দিন বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো। আজকে আমার যেটা লক্ষ্য ছিল যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে তোমাদের বেসিক কনসেপচুয়াল ধারণা দেওয়া, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, হোয়াই আমরা যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ি তখন পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস পড়ার পরেই আমাদের পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পড়তে হয়। এটা কেন পরপর লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমার যেটা মূল লক্ষ্য ছিল তোমাদের একটা থিমেটিক ওয়েতে স্টাডি করানো, যে আমরা স্টার্ট করলাম তো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি রিলেশন দিয়ে, কিন্তু সেখান থেকে আমরা টাচ করলাম প্রিয়াম্বেল, সেখান থেকে আমরা টাচ করলাম ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখান থেকে আমরা টাচ করলাম 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখান থেকে আমরা দেখলাম 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখান থেকে আমরা দেখলাম কি স্যার, এবং সেভারাল সুপ্রিম কোর্ট জাজমেন্ট, যে চম্পকাম ডোরায়রাজন মামলা, তার সঙ্গে আমরা দেখলাম গোলকনাথ কেস এবং পরবর্তীকালের মিনার্ভা মিলস মামলা, এবং প্রেজেন্ট সিচুয়েশন, দ্য ব্যালেন্স অ্যান্ড হারমোনি বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সো দিস ইজ দ্য কমপ্লিট ক্লাস। আই হোপ তোমরা যখন পড়বে প্রপার নোট তৈরি করবে। ক্লাসের নোটস কিন্তু আমি ক্লাসের শেষে ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক হোয়াটসঅ্যাপের, সেখানে গিয়ে তোমরা সরাসরি পিডিএফ পেয়ে যাবে। ইটস মাই প্লেজার টু টক অন দিস প্ল্যাটফর্ম অ্যান্ড টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।